তো হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি গোপীনাথ কর্মকার, তোমাদের প্রিয় গোপীদা। তো বর্তমানে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এখানে ফিজিক্সের ল্যাব টিচার হিসেবে যুক্ত আছি। তো আজকে আমি সমস্ত ক্লাস 11 এবং 12-এর জন্য ভিডিও নিয়ে এসেছি একটা। আজকে আমি বলবো যে কীভাবে তোমরা ফিজিক্সে স্ট্রং হবে। দেখো, আমি যখন ক্লাস 12-এ পড়তাম, তো আমাদের একজন টিচার ছিলেন, তিনি ফিজিক্স খুব সুন্দর পড়াতেন এবং আমি স্কুলে ফিজিক্সের দিক থেকে টপ করেছিলাম। ঠিক আছে, ফিজিক্সে আমার সবচেয়ে ভালো নম্বর ছিল ফিজিক্সে। তো এবং সেই টিচারের জন্য আমি ফিজিক্সের যে ভিত, ঠিক আছে, ভিত থেকে শুরু করে অনেক আমি স্ট্রং হতে পেরেছিলাম এবং সেই স্যারের জন্য আর কি। ঠিক আছে, তো আমি আজকে তোমাদেরকে শেয়ার করব যে তোমরা কীভাবে ফিজিক্স ভালো দক্ষতা অর্জন করবে এবং ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, যদিও এইভাবে নাম্বার বেশি পেলেই যে তুমি বিশাল স্ট্রং সেটা আমি বলতে পারবো না, কিন্তু কীভাবে তুমি দক্ষতা অর্জন করবে ফিজিক্সে আমি সেটা আজকে বলবো। ঠিক আছে, তুমি দেখো, ফিজিক্স হচ্ছে একটা তথাকথিত জটিল সাবজেক্ট। ঠিক আছে, সায়েন্স যারা নিয়েছো সবচেয়ে জটিল হচ্ছে ফিজিক্স। ঠিক আছে, তো তোমরা জানো অলরেডি যে ফিজিক্সে সঠিকভাবে শিক্ষা নেওয়া অনেকটাই জটিল। তো কোন পদ্ধতি অবলম্বন করলে তোমরা ফিজিক্সে অনেক বেশি স্ট্রং হবে, ঠিক আছে, কীভাবে পড়লে তোমরা ফিজিক্সে অনেক বেশি দক্ষতা অর্জন করবে এবং আইআইটি জেই বা নিট ক্র্যাক করতে পারবে। তো তার আজকে আমি একটা প্রসেস বলবো তোমাদেরকে, যেটা আমাকে আমার স্যার শিখিয়েছিলেন। ঠিক আছে, বা আমাদেরকে যেভাবে গাইড করেছিলেন। আমাদের স্কুলের প্রায় সবাই মোটামুটি ফিজিক্সে দক্ষ ছিল। ঠিক আছে, এবং আমাদের স্কুলের সেই টিচার ফিজিক্সে প্রত্যেককে এখনও পর্যন্ত খুব ভালো করে পড়ান এবং প্রায় প্রত্যেকটা স্টুডেন্টেই আমাদের স্কুলের ফিজিক্স থেকে যথেষ্ট ভালো স্কোর করে। ঠিক আছে, এবং দক্ষতা অর্জন করে। তো আমি আজকে তোমাদেরকে শেয়ার করবো যে তোমরা কীভাবে ফিজিক্সে ভালো স্কোর করবে এবং তার সঙ্গে ভালো কনসেপ্ট তৈরি করবে এবং এক্সামগুলো ক্র্যাক করবে। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামগুলো। তো অ্যাট ফার্স্ট বলবো যে তোমরা যেখানে টিউশন পড়ছো, ঠিক আছে, সেই টিউশনের যে নোট, ঠিক আছে, সেই নোটটাকে ফলো করো। ঠিক আছে, তোমাদের কাছে যে নোট থাকবে, তোমরা যে টিউশনের কাছে পড়ছো, সেটা কোনো অফলাইন টিউশন হোক বা সেটা কোনো অনলাইন টিউশন হোক, ঠিক আছে, যে কোনো একটি নোটকে ফলো করো। ঠিক আছে, এমন নয় যে কোনো টিচার খারাপ বা কোনো টিচার ভালো, প্রত্যেকটা টিচারই মোটামুটি ভালো। ঠিক আছে, ভালো পড়ান, তবে একটা স্ট্যান্ডার্ড দেখে নোটকে ফলো করো এবং পাশে একটি ভালো বই রাখো। ঠিক আছে, যে কোনো একটি ভালো বই রাখো। ঠিক আছে, এমন না যে ফিজিক্সে তুমি একটা একটা চ্যাপ্টারের জন্য তুমি 2-3টে বই পড়ছো, সেরকম না, কিন্তু একটা চ্যাপ্টারের জন্য তুমি একটি বইকে ফলো করো। ঠিক আছে, তো ফার্স্ট তুমি ফোকাস করো তোমাদের টিচার যে তোমাদেরকে নোটটা দিচ্ছেন, ঠিক আছে, সেই নোটটাকে ভালো করে দেখে দেখে প্র্যাকটিস করো এবং বুঝে বুঝে প্র্যাকটিস করো। ঠিক আছে, দেখো, তোমরা ক্লাস 10 অবধি যা করেছো মেমোরাইজ করে তোমরা হয়তো নাম্বার পেয়েছো, কিন্তু সেই নাম্বারে কোনো দাম নেই। তো আমিও তাই করেছিলাম। ঠিক আছে, তো এই মেমোরাইজ করেও আমি অনেক নাম্বার পেয়েছিলাম। ঠিক আছে, আমি ক্লাস 10-এ 99 নাম্বার পেয়েছিলাম অনলি মেমোরাইজ করে। ঠিক আছে, কিন্তু ফিজিক্সের যে কনসেপ্ট হাতে খড়ি, সেটা আমার হয়েছিল স্কুলের একজন শিক্ষকের হাত ধরে। তিনি খুব ভালো পড়াতেন, যথেষ্ট ভালো পড়াতেন। তো তাই আমি শেয়ার করবো যে তো ফার্স্ট তোমরা কী করবে, তোমাদেরকে তোমরা যে স্যারকে যে পড়ছো টিউশন, সেই স্যারকে বিশ্বাস করে সেই স্যারের যে নোট, সেটাকে আগে ফলো করো। ঠিক আছে, একটা নোটকে তোমরা প্রেফার করো এবং তোমার একটা নিজের খাতায় সেই নোটটিকে ভালো করে লিখে নাও। ঠিক আছে, তোমাদেরকে যে নোটটা দিচ্ছেন, এবং তুমি যেদিন টিউশনে যাচ্ছ সেদিনই এসে সেই নোটটাকে প্র্যাকটিস করে নাও একবার। ঠিক আছে, সেই নোটটাকে ভালো করে প্র্যাকটিস করে নাও, দেখে দেখে কিন্তু। ঠিক আছে, না দেখে মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, মেমোরাইজ করার কোনো দরকার নেই। প্রত্যেকটা লাইনকে বোঝার চেষ্টা করো যে কীভাবে লাইনটা আসছে। ঠিক আছে, দেখো, ফিজিক্স হচ্ছে 70% ম্যাথামেটিক্স। ঠিক আছে, ফলে তুমি প্রত্যেকটা লাইন কীভাবে ম্যাথ অ্যাপ্লাই করে তুমি প্রত্যেকটা লাইনে স্টেপ ধরে ধরে আগাচ্ছ, সেইটাকে লক্ষ্য করো, যে ওই লজিকটা খোঁজো যে কীভাবে তুমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধাপে ধাপে অগ্রসর হচ্ছ। প্রত্যেকটা যে ডেরিভেশন আছে, সেই প্রত্যেকটা ডেরিভেশনকে বুঝিয়ে বুঝিয়ে প্র্যাকটিস করো এবং যেটা যেদিন হলো সেটা সেই দিন প্র্যাকটিস করো। আধ ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না। ঠিক আছে, এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেই বেসিসে কতগুলো নিউমেরিক্যাল প্রবলেমস করা।
ঠিক আছে। তোমাদের যে বই আছে সেটা ছায়া প্রকাশনী হোক, সাঁতরা পাবলিকেশন হোক, বা আরেকটা বই আমরা মানে পড়েছিলাম সিআরডিজি বলে, ঠিক আছে, চিত্তরঞ্জন দাশগুপ্ত বলে, তার যে এক্সাম্পল এবং এক্সারসাইজ, তুমি ধরো আজকে তুমি যে ভেক্টরটা পড়ছো, ঠিক আছে, ফলে আজকে তুমি মানে তোমাদের টিচার আজকে ভেক্টরটা পড়ালেন, তো তুমি কি করবে, ভেক্টরের যে নোট আছে সেটাকে একবার দেখে দেখে প্র্যাকটিস করে নাও, দেখে দেখে প্র্যাকটিস করে নাও স্পিডে, ঠিক আছে, অনলি ক্যালকুলেশনগুলোকে। আর যে থিওরি আছে, ঠিক আছে, ভেক্টর কী জিনিস বা মানে ভেক্টরের উৎস, সেগুলো বই থেকে এক দু লাইন পড়ে নাও, ঠিক আছে, বা বইয়ের যে সোর্স আছে সেখান থেকে পড়ে নাও। কিন্তু ডেরিভেশন তোমাদের টিচার যা তোমাকে দিচ্ছেন সেটাকে দেখে দেখে প্র্যাকটিস করে নাও যে সেটা কীভাবে আসছে, ঠিক আছে। এবং তারপরে ওই টপিক বেসিসে যতগুলো এক্সাম্পল আছে সেগুলোকে দেখে নাও, ঠিক আছে, এবং যতগুলো এক্সারসাইজ আছে সেই টপিক বেসিসে অন্ততপক্ষে মানে 10 থেকে 15টা করে এক্সারসাইজ করে নাও, ঠিক আছে। তো ধরে নিলাম যে তুমি ভেক্টর আজকে পড়লে, তো ভেক্টরের 10 থেকে 15টা মানে তুমি আজকে এই ভেক্টরের যোগ পড়লে, ঠিক আছে, তো তুমি কি করবে যে ভেক্টর যোগের 10 থেকে 15টা মানে ফার্স্টে কী করবে যে তার বেসিসে যতগুলো এক্সাম্পল আছে সবগুলোকে দেখে নেবে, এবং তারপর তুমি নিজেই 10 থেকে 15টা এক্সারসাইজ নিজে করে নাও, ঠিক আছে। এইভাবে প্রতিদিন তুমি তোমার যে মানে টপিকটা পড়ছো প্রতিদিন, সেই টপিকের বেসিসে প্রত্যেক দিন মানে মানে প্রতিদিন আর কি, তোমাদের যেদিন টিউশন হয় সেদিনই এসে আধ ঘন্টা প্র্যাকটিস করে নিও থিওরিটা, এবং সেই বেসিসে তার এক্সাম্পলগুলো দেখে নিয়ে তার মানে সম্পর্কিত 10 থেকে 15টা এক্সারসাইজ করে নাও, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট কী বললাম, যে তোমাদের যে টিচার তোমাদেরকে নোটটা দিচ্ছেন সেই নোটটাকে দেখে দেখে প্র্যাকটিস করে নিও এবং প্রত্যেকটা লাইনকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, মেমোরাইজ করে কিচ্ছু হবে না, ঠিক আছে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা যে ম্যাথামেটিক্স আছে সেই লাইনটাকে বোঝার চেষ্টা করো কীভাবে আসছে জিনিসটা, ঠিক আছে। এবং সেকেন্ড তুমি কী করবে যে তার রিলেটেড এক্সাম্পলগুলোকে দেখে নাও, ঠিক আছে, বুঝে বুঝে দেখে নাও মানে কীভাবে তার অ্যাপ্লাই করছি আমরা, এবং তার রিলেটেড 10 থেকে 15টা এক্সারসাইজ করে নাও। ফলে কী হবে, তোমার সেই বিষয়ে তুমি দেখো 1 নাম্বার মানে কনসেপ্ট পেয়ে যাচ্ছ, এবং যদি তোমার কোথাও মানে বুঝতে অসুবিধা হয় তো একটা ভালো বইকে সাইডে রাখো, ঠিক আছে। ধরে নিলাম যে তুমি ছায়া প্রকাশনীকে সাইডে রাখছো, তাহলে সেই ছায়া প্রকাশনীকে তুমি রেফারেন্স হিসেবে নাও, ঠিক আছে। তুমি ওই ছায়া প্রকাশনীর যে ব্যাখ্যাগুলো আছে, ভেক্টর কী, ঠিক আছে, ভেক্টরের উৎস, তার যে থিওরিগুলো, ঠিক আছে, ব্যাখ্যাগুলো যেগুলো শুধু লেখা আছে কোনো ক্যালকুলেশন নেই, সেগুলো পড়ো, ঠিক আছে, বই থেকে, ঠিক আছে। তাহলে তোমার একসঙ্গে কনসেপ্ট হবে, প্লাস তুমি সেগুলোকে অ্যাপ্লাই করে নিচ্ছ অঙ্কের মাধ্যমে, মানে তোমার যে নিউমেরিক্যাল প্রবলেম তার মাধ্যমে, তাহলে তোমার দুটো জিনিস হয়ে গেল। এইভাবে কী করবে, তুমি দেখবে যে তোমার 1 মাসে ধরে নিলাম তোমার মানে দুটো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, তো দুটো চ্যাপ্টার থেকে তোমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং তার সমস্ত যে এক্সারসাইজ তোমার সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইভাবে কি করবে, তুমি দেখবে তোমার 1 বছর হতে হতেই দেখবে তোমার মধ্যে একটা ফিজিক্সের দক্ষতা অর্জন হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপর তোমার হাতে যদি সময় থাকে তখন তুমি 1-2 ভালো বই কেনাও, ঠিক আছে, ভালো বই কেনাও, যেমন এই পান্ডে বলে একটা বই আছে, ঠিক আছে, পান্ডে বলে বই আছে, এইচ.সি. বর্মার একটা বই আছে, সেখান থেকে প্রবলেমগুলোকে করো, ঠিক আছে। একটা ভালো বইকে রেফারেন্স হিসেবে নাও, কিন্তু প্রবলেমের জন্য কিন্তু তুমি মানে বিভিন্ন বই নাও। আরেকটা বই আছে তোমার ইংলিশ রাইটার, ফরেন রাইটার, কী নামটা বেশ মনে পড়ছে না, ঠিক আছে, যাই হোক, তো মোটামুটি এইচ.সি. বর্মা তার যে প্রবলেম খুবই ভালো প্রবলেম আছে, এবং তার সঙ্গে পান্ডের বলে একটা বই আছে আইআইটি জেইর জন্য, ঠিক আছে, প্রবলেমস অ্যান্ড সলিউশন, সেগুলো পরে করবে। তাহলে প্রথমে বললাম যে তোমাদের যে টিচার নোটটা দিচ্ছেন সেটাকে দেখে দেখে প্র্যাকটিস করে নাও, বুঝে বুঝে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। আর পাশেই একটা যে কোনো একটি বইকে রাখো, একটি ভালো বইকে রাখো, ঠিক আছে, এবং সেই বইটিকে মানে পাশাপাশি পড়ো, ঠিক আছে। কিন্তু ওই ক্যালকুলেশনটা কিন্তু তোমার নোট থেকে করো, তোমাকে যে স্যার যে নোটটা দিয়েছেন, এবং সেই দিনেই তার এক্সাম্পলগুলো এবং তার যে এক্সারসাইজ 10 থেকে 15টা, ঠিক আছে, সেগুলোকে সেই দিনেই করো, সেই দিনেই করলে তবে যদি তোমার সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফার্স্ট এবং সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে কী বললাম, যে 8-10 মাস পর যখন দেখবে যে তোমাদের মোটামুটি
প্রায় 90% বা 70% সিলেবাস শেষ হয়ে গেছে, তখন তুমি কি করবে, তোমার একটা ভালো বই নেবে, ঠিক আছে, ডিসি পান্ডে বা এইচসি বর্মা, সেখান থেকে যত প্রবলেম আছে প্রবলেমগুলোকে সলভ করো, ঠিক আছে। আর তোমার সঙ্গে তো নোট তো আছেই, ঠিক আছে, তো ওই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করো। এবং যখনই তুমি প্রবলেমগুলো আটকে যাবে তখন কী করবে, তোমার হাতে যে একটা নোট আছে ফেয়ার, তোমার স্যার যেটা তোমাকে দিয়েছেন, সেই নোটটাকে মাঝে মাঝে প্র্যাকটিস করবে এবং সেখান থেকে দেখবে, ঠিক আছে, আরও এক্সাম্পল দেখবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি এই এক্সারসাইজগুলোকে শেষ করো, দেখবে তোমার 1 বছরের মধ্যে ফিজিক্স তুমি 100% দক্ষতা অর্জন করে নেবে। এবং সবচেয়ে মানে একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার একমাত্রিক গতি, ঠিক আছে, যেখানে সরণ মানে ডিসপ্লেসমেন্ট, সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ ইত্যাদি থাকে, সেটা এবং ভেক্টর, ঠিক আছে, ভেক্টর এবং যে নিউটনস ল অফ মোশন, এই 3টে চ্যাপ্টার যদি কেউ মানে ভালো করে মানে প্রবলেমস করে নিয়েছে, প্রবলেম সলভিং, তাহলে কিন্তু তার আগামীতে কোথাও প্রবলেম হবে না। এবং সময় দিতে হবে, ঠিক আছে, এগুলো সময় সাপেক্ষ, এখানে সময় লাগবে, একটু স্লোলি সময় লাগবে, ঠিক আছে। তো এবং কি করবে যে মাঝে মাঝে তুমি উইকলি বা মান্থলি কী করবে, তোমার যে নোটটা আছে সেটাকে মাঝে মাঝে তুমি একটু প্র্যাকটিস করে নেবে, দেখে দেখে প্র্যাকটিস করে নেবে, আর কিচ্ছু করতে হবে না, দেখে দেখে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। এবং তুমি যত বেশি প্রবলেম সলভ করবে তোমার কী হবে, তত বেশি মানে ফিজিক্সের দক্ষতা অর্জন হবে, ঠিক আছে। এবং তুমি তত বেশি তোমার যে আইআইটি জেই বা নিট তার দিকে তুমি তত বেশি অগ্রসর হবে, ঠিক আছে। ফলে আমরাও তাই করতাম, আমাদেরকে মানে আমাদের টিচার তাই করাতেন আর কি, মানে আমরাও আর কি মানে মানে প্রচণ্ড এক্সারসাইজ করতাম, আমরা প্রত্যেকেই করতাম এবং প্রত্যেকেই আমরা ফিজিক্সে যথেষ্ট দক্ষ হয়েছিলাম, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো অঙ্কতে কিন্তু একটু মানে দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে। অঙ্ক যারা দুর্বল তারা কিন্তু ফিজিক্সে দুর্বল হবেই, এবং অঙ্কর যারা সলিড থাকে, স্ট্রং থাকে, তারা কিন্তু ফিজিক্সে স্ট্রং হবে, এটা স্বাভাবিক জিনিস। কেননা ফিজিক্স হচ্ছে 70% ম্যাথামেটিক্স, আর কিচ্ছু নেই, ঠিক আছে। এবং দেখো আগামী দিনে সম্পূর্ণ কিন্তু এআই এর যুগ আসছে, ইলেকট্রনিক্সের যুগ আসছে, অলরেডি চলে এসেছে, ঠিক আছে, কম্পিউটারের যুগ অলরেডি চলে এসেছে। এবং সেখান থেকে তোমরা অ্যাডভান্স লেভেলের কম্পিউটার শিখতে হবে, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের ইঞ্জিনিয়ার হতে হবে, এআই ইঞ্জিনিয়ার হতে হবে, ইলেকট্রনিক্সের যেগুলো তোমাদের ইসিই আছে, ঠিক আছে, এখন সিএসসি তো জব মিলছে না, ঠিক আছে, তো তোমাদেরকে এখন সিএসসি উইথ এআই ইত্যাদি সহ তোমাদেরকে বিটেক করতে হবে ভালো ভালো কলেজ থেকে। তোমরা জানো যে আইআইটি থেকেও এমন কি মানে পুরোপুরি মানে ভালো প্লেসমেন্ট হচ্ছে না আর কি, ঠিক আছে, 60% হয়তো প্লেসমেন্ট হচ্ছে, বাকি 40% কিন্তু প্লেসমেন্ট হচ্ছে না। ফলে তোমাদেরকে একটা ভালো র্যাঙ্ক করতে হবে যাতে তোমরা একটা ভালো কোনো জায়গা থেকে আইআইটি যেই ক্র্যাক করে একটা ভালো জায়গায় যাও, ঠিক আছে, আইআইটি খড়গপুর বা আইআইটি মুম্বাই, আইআইটি দিল্লি, ঠিক আছে, এই টপ লেভেলের জায়গায় তোমরা যদি যেতে পারো, আগামী দিনে দেখবে যে তোমাদের জীবনটা অনেকটাই মানে সহজ হয়ে যাবে। কেননা এখানে 4 বছর পর মানে ভালো প্লেসমেন্ট হয়, অন্তত 70 থেকে 80% প্লেসমেন্ট হয়। আর তুমি যদি মানে প্লেসমেন্ট যদি নাও পাও তবু তুমি কিন্তু মানে কিছু না কিছু করে নেবে, ঠিক আছে। কেননা আইআইটিতে এত জিনিস আছে যে তোমাকে সেখানে মানে একটা মানুষ তৈরি করে দেবে, ঠিক আছে, তুমি মানে সফল হবেই হবে, ঠিক আছে। হ্যাঁ, তা বলে এই নয় যে যারা আইআইটি পড়েনি তারা ফেলিওর, সেটা নয়, কিন্তু আইআইটি যারা গেছে মানে তাদের মধ্যে প্রায় 90% সফল, ঠিক আছে। কেননা সেখানের যে এনভায়রনমেন্ট সেটাই হচ্ছে একটা আলাদা, ঠিক আছে। আমি আইআইটি খড়গপুর গিয়েছিলাম, সেখানে যে এনভায়রনমেন্ট, ঠিক আছে, সেখানে সব কিছু আছে, সেখানে মানে যাবতীয় একটা স্টুডেন্টকে মানে সফল হওয়ার জন্য সেখানের যে পরিবেশ সেটা মানে বিশাল সুন্দর, ঠিক আছে। তুমি সেখানে গেলেই দেখবে তোমার হাতে সব কিছু চলে আসবে আস্তে আস্তে, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে মানে ফিজিক্সে দক্ষ হতে হবে এবং ম্যাথামেটিক্সে দক্ষ হতে হবে, ঠিক আছে। ঠিক আছে, ম্যাথামেটিক্স তুমি যদি দুর্বল হও তুমি কিন্তু ফিজিক্সে দুর্বল মানে ফিজিক্সে স্ট্রং হতে পারবে না। ফলে ম্যাথসটাকেও স্ট্রং হতে হবে সঙ্গে সঙ্গে। এবং এই হচ্ছে মোটামুটি আমার একটা মানে গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো আগামী দিনে ইঞ্জিনিয়ারদের, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার এবং এআই ইঞ্জিনিয়ার, এদের কিন্তু একটা বিরাট মানে যুগ আসতে চলেছে। এবং যারা মানে ভালো করে না পড়বে তাদের জন্য কিন্তু জবের বিরাট একটা মানে ক্রিটিক্যাল মানে সিচুয়েশন হয়ে যাবে। আমার জীবনের সবচেয়ে একটা বড়ো রিগ্রেশন যে আমি মানে জয়েন্টে খুব একটা ভালো র্যাঙ্ক করতে পারিনি, এবং আইআইটি যেই সম্বন্ধে আমি তো মানে তখন খুব একটা জানতাম না, ঠিক আছে, অনেক দিন আগে সেটা। ফলে আজকে আমি হয়তো একটা মানে ভালো জায়গায় আসতে পারিনি, ঠিক আছে।
তো আমার স্বপ্ন ছিল একদিন মানে ভালো কিছু করার, কিন্তু যাই হোক আমি পারলাম না। কিন্তু আমার মনে হয় যে মানে তোমরা করো যারা ভিডিওটা দেখছো। ওকে, থ্যাংক ইউ টু অল।